আফ্রিকার উত্তর পশ্চিমে একটা দেশ আছে যে তার ভৌগোলিক অবস্থানের জন্য দারুণ সুবিধায় থাকে। দেশটার নাম মরক্কো। আপনারা ফুটবল বিশ্বকাপের কারণে মরক্কোকে মোটামুটি সবাই চিনেন, তবে ফুটবলের বাইরেও মরক্কোকে চিনার আরও কারণ আছে, খুবই ইন্টারেস্টিং কারণ। আসুন আমি আপনাদের একটু মরক্কোর ভৌগোলিক অবস্থানটা দেখাই। মরক্কোর উত্তরে হলো জিব্রাল্টার প্রণালী। এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। অর্থাৎ আপনি যদি চান যে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে বের হবেন কিংবা আটলান্টিক থেকে ভূমধ্যসাগরে ঢুকবেন, তাহলে আপনাকে এই সরু প্রণালী দিয়েই ঢুকতে হবে। একদম সরু যে জায়গাটা, সেখানে এই প্রণালী মাত্র 14 কিলোমিটার। এপারে আফ্রিকা, ওপারে ইউরোপ। প্রতিদিন প্রচুর জাহাজ কার্গো আর কন্টেনার ভর্তি করে এই পথে ঢুকে আর বের হয়। এই যে ধরেন সেন্ট্রাল ইউরোপ, উত্তর আফ্রিকা, বলকান অঞ্চল, মধ্যপ্রাচ্য, তারপর পূর্ব ইউরোপের দেশগুলো সবাই কিন্তু এই প্রণালীর উপরই নির্ভরশীল। তো এত গুরুত্বপূর্ণ একটা রুট তো কেউ আর এমনি এমনি ফেলে রাখবে না, তাই তো? জিব্রাল্টারের উত্তর সাইডটা নিয়ন্ত্রণ করে স্পেন আর ব্রিটেন। স্পেনকে তো দেখছেনই, এত বড় দেশ। আর যদি জুম করি তাহলে ব্রিটেনকেও দেখবেন। জিব্রাল্টারে ব্রিটেনের একটা টেরিটরি আছে, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। তো উত্তর তো গেল, তাহলে দক্ষিণটাকে নিয়ন্ত্রণ করে জানেন? দক্ষিণটা নিয়ন্ত্রণ করে মরক্কো। আন্তর্জাতিক ল অনুযায়ী কেউ চাইলেই জিব্রাল্টার বন্ধ করতে পারবে না বা কোনো সমস্যা করতে পারবে না। তারপরে এই চোক পয়েন্টের এত কাছে থাকায় মরক্কো একটা এক্সট্রা সুবিধা তো পেয়েই থাকে। মরক্কোতে কিন্তু তেল গ্যাস কিছু নেই। এই যে ধরেন আলজেরিয়া, লিবিয়া, এদের সবারই তেল নয়তো গ্যাস আছে। মরক্কোর তার কিছুই নেই। তবে মরক্কো ওই যে বললাম, তার ভৌগোলিক অবস্থানটা ভালোই কাজে লাগায়, সুবিধা তোলে। জিব্রাল্টারের আগে করে মরক্কো একটা সমুদ্র বন্দর বানিয়েছে, তানজিয়ের মেদ পোর্ট। আফ্রিকার সর্ববৃহৎ সমুদ্রবন্দর। এই সমুদ্রবন্দরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বন্দরে ট্রান্সশিপমেন্ট হয়। ট্রান্সশিপমেন্টটা কি আসেন বুঝাই। আমেরিকা বা অন্য জায়গা থেকে কার্গো কন্টেনার ভর্তি বড় জাহাজ তানজিয়ার পোর্টে আসে, সেখানে মাল খালাস করা হয়। তারপর সেই মালামাল আবার ছোট জাহাজে রিলোড করা হয়। ছোট ভেসেলগুলো ভূমধ্যসাগরে প্রবেশ করে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছায়। এই পুরো প্রসেসটাই ট্রান্সশিপমেন্ট, মানে এক জাহাজ থেকে মালামাল আরেক জাহাজে তোলা। তারিফ, সময়, দূরত্ব সহ বিভিন্ন কারণে অনেক জাহাজ ভূমধ্যসাগরে ঢুকতে পারে না, ফলে বন্দরে তারা কার্গো আনলোড করে আর ছোট জাহাজ বা ভেসেলে সেই কার্গো আবার লোড করা হয়। এই পুরো প্রসেসটাই সম্ভব হয়েছে তানজিয়ের বন্দর একই সাথে আটলান্টিক ও ভূমধ্যসাগর মানে ইউরোপের এত কাছে হওয়ার কারণে। শুধু জাহাজ থেকে জাহাজ না, আবার অনেক পণ্য আনলোড করে ট্রাক বা লরিতেও তোলা হয়, তারপর পৌঁছায় আফ্রিকার ভেতরে। তাহলে দেখুন এই তানজিয়ের মেদ পোর্ট কতটা গুরুত্বপূর্ণ। মরক্কো এভাবেই তার অবস্থান কাজে লাগাচ্ছে। মরক্কোকে বলা হয় ইউরোপস নিয়ারশোর ফ্যাক্টরি, মানে ইউরোপের তীরবর্তী কারখানা। অটোমোবাইল আর কাপড়ের বড় বড় ফ্যাক্টরি আছে মরক্কো শহরগুলোতে। ইউরোপীয় কোম্পানিগুলো এসব কারখানা বানিয়েছে কিংবা ইনভেস্ট করছে। ধরেন আপনি চায়না থেকে কাপড় কিনে ইউরোপে সাপ্লাই দিবেন। এই কাপড়কে চায়না থেকে অনেক পথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে হবে। এতে পরিবহন খরচ বাড়বে, সময়ও বেশি লাগবে। আবার ধরেন আপনি যেসব পথ বা বন্দর হয়ে আসবেন, যেমন ধরেন আপনি সুয়েজ খাল হয়ে এলেন, তাহলে এই খালের টোলটা দিতে হবে। তো এত ঝামেলা কে নিবে? এর চাইতে যদি আপনার ফ্যাক্টরি মরক্কোতে থাকে, সেখান থেকে সহজে কাপড় বানিয়ে একদিনের মধ্যে ইউরোপের বাজারে সাপ্লাই দিয়ে দিবেন। তো এই কারণে এখন মরক্কোতে ইনভেস্ট করছে ইউরোপীয় কোম্পানিগুলো, যেমন অটোমোবাইল গাড়ির কোম্পানি রেনাল্ট, স্টেলান্টিস, কাপড়ের কোম্পানি জারা, শ্যান্টেলে, এমনকি চায়নার আন্ডারগার্মেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান হোপলুনও এখন মরক্কোতে ফ্যাক্টরি খুলছে। তাহলে বুঝছেন তো মরক্কোর অবস্থানটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইউরোপের এত কাছে হওয়ায় আর একটা দক্ষ জনগোষ্ঠী, স্ট্যাবল রাজনীতি থাকায় সবাই এখন মরক্কোতে দৌড়াচ্ছে। মরক্কো হলো সাপ্লায়ার আর ইউরোপ হলো কনজিউমার। মরক্কোর লোকজনও কিন্তু এসব বিষয়ে যথেষ্ট সাপোর্টিভ। ইউরোপের কাছে হওয়ায় মরক্কো ইউরোপীয় নিয়মকানুন ভালো জানে, ফ্রেঞ্চ, ইংরেজি ভাষায় দক্ষ জনগণ, ইঞ্জিনিয়ারিং জ্ঞানও ভালো। ফলে শুধু গার্মেন্টস বা অটোমোবাইল না, মরক্কোর আইটি সেক্টরেও ইনভেস্ট করছে ইউরোপ। আচ্ছা, আমি আগে বলেছি যে মরক্কোতে কোনো তেল বা গ্যাস নেই, তবে দুইটা জিনিস আছে, প্রচণ্ড রোদ আর অফুরন্ত বাতাস। মরক্কোর এক পাশে আটলান্টিক, অপর পাশে সাহারা মরুভূমি, মাঝখানে অ্যাটলাস পর্বতমালা। ফলে দুদিক থেকে প্রচুর বাতাস আসে মরক্কোতে। এই বাতাসটাকে মরক্কো কী করেছে জানেন? সোজা উইন্ড এনার্জিতে কনভার্ট করে ফেলেছে।
মরক্কোর বিশাল এলাকা জুড়ে আপনি উইন্ড টারবাইন দেখবেন। রিনিউয়েবল এনার্জির অর্ধেকই আসে এই বায়ুশক্তি থেকে, ফলে মরক্কোর বিদ্যুৎ ঘাটতি নেই। এছাড়াও মরক্কো প্রচুর রোদ পায়। এই সূর্যালোককে মরক্কো সৌরশক্তিতে রূপান্তর করেছে। নূর ওউয়ার জাজেত কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার কমপ্লেক্স মরক্কোর সবচেয়ে বড় সোলার প্রজেক্ট। এটা এত বড় যে উপর থেকে দেখলে মাথায় ঘুরে যাবে। এখন কাজ চলছে অবশ্য নূর অ্যাটলাস নিয়ে। মরক্কোর সোলার ক্যাপাসিটি মানে সৌরবিদ্যুতের সক্ষমতা বর্তমানে 1 গিগাওয়াট পার করেছে। দেখেন অবস্থা। আপনার দেশে কড়া রোদ পড়ে, কোথায় গরমে অতিষ্ঠ হবেন আর প্রকৃতিকে গালি দিবেন, তা না করে তাকে শক্তিতে রূপ দিচ্ছেন। চমৎকার ব্যবস্থা। তবে মরক্কো শুধু বিদ্যুৎ উৎপাদন করে বসে থাকেনি। আমি আগেই বলেছি মরক্কো ইউরোপের একদম কাছে, বিশেষ করে স্পেন আর পর্তুগাল থেকে। মরক্কো করেছে কি, ইউরোপে বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে। সাগরের জলের নিচ দিয়ে দুটো 700 মেগাওয়াট সাবমেরিন কেবলের মাধ্যমে মরক্কো স্পেনে বিদ্যুৎ রপ্তানি করে। পর্তুগালেও করবে সামনে, অলরেডি কথাবার্তা চলছে। এবার উল্টা চিন্তা করেন, মরক্কোর থেকে ইউরোপে পণ্য যায়। একইভাবে ইউরোপ থেকে বিভিন্ন পণ্য যদি আফ্রিকায় ঢুকতে চায়, তারা ব্যবহার করে মরক্কোকে। মরক্কোর সাথে আফ্রিকা মহাদেশের যোগাযোগ ভালো। মৌরিতানিয়া হয়ে দক্ষিণে যান কিংবা আলজেরিয়া হয়ে পূর্বে। ইউরোপীয় অনেক কোম্পানি এজন্য তাদের আফ্রিকান হেডকোয়ার্টার বসিয়েছে মরক্কোয়। বিশেষ করে ক্যাসাব্লাঙ্কায় গেলে আপনি এরকম অনেক হেডকোয়ার্টার দেখবেন। তাহলে আমরা দেখলাম যে মরক্কো ইউরোপের ফ্যাক্টরি হিসেবে কাজ করছে। আবার ইউরোপ আমেরিকার মধ্যে যে সমুদ্রপথে পণ্য পরিবহন, সেটাতেও হেল্প করছে। আবার ইউরোপীয় পণ্য আফ্রিকায় ঢুকতে গেলেও মরক্কোকে লাগে। এসবই সম্ভব হয়েছে মরক্কোর অবস্থানের কারণে। পূর্বে আফ্রিকা, উত্তরে ইউরোপ, পশ্চিমে আটলান্টিক। শুধু তাই না, এত সূর্যালোক আর বাতাস যা দিয়ে মরক্কো বিদ্যুৎ উৎপাদন করে রপ্তানিও করছে, তার জন্য দায়ী মরক্কোর ভৌগোলিক অবস্থান। তাহলে মরক্কোকে সৌভাগ্যবান বলবেন না তো কাকে বলবেন? মরক্কোর বিষয়ে অনেক কথা বললাম, তবে ফসফেটটা বাদ দেওয়া যাবে না। মরক্কোতে কিন্তু বিশ্বের বৃহত্তম ফসফেটের রিজার্ভ আছে। আপনারা অনেকেই জানেন যে মরক্কো পশ্চিম সাহারা অঞ্চলের 2/3 নিয়ন্ত্রণ করে। পশ্চিম সাহারার স্বাধীনতা নিয়ে ঝামেলা চলমান। যাই হোক, এই এলাকায় প্রচুর ফসফেট আছে। ফসফেট কী কাজে লাগে? ফসফেট সার তৈরিতে কাজে লাগে। যেমন ধরেন টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, খুবই জনপ্রিয় একটা সার। সার না থাকলে ফসল ফলবে না, ফসল না ফললে পেট চলবে না। সুতরাং সার এবং সারের কাঁচামাল ফসফেট খুবই গুরুত্বপূর্ণ। মরক্কো এই ফসফেট রপ্তানিতে সামনে চীনকে ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে আমরা দেখছি যে ভূগোল শুধু মরক্কোকে জিব্রাল্টার, রোদ কিংবা বাতাস দেয়নি, সাথে ফসফেটও দিয়েছে। ভূগোলকে কিভাবে ব্যবহার করতে হয় মরক্কো তা দেখিয়ে দিচ্ছে। আপনাদের মনে কি এরকম কোনো দেশের নাম আসছে যারা নিজেদের ভূগোলকে মরক্কোর চেয়েও ভালোভাবে ব্যবহার করেছে, ফায়দা তুলেছে? মনে পড়লে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।